আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি। খেয়াল করে দেখো, আমাদের 5 নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদেরকে আসলে কি বলেছে। আমাদের 5 নম্বর সৃজনশীল প্রশ্নে বলেছে যে জেমস ট্রেডার্স 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসায় শুরু করলো। সারা মাসে প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। জানুয়ারি মাসের 2 তারিখে বলেছে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি হিসাব খোলা হলো। জানুয়ারি মাসের 4 তারিখে বলা আছে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয় এবং নগদ প্রদান হচ্ছে কত টাকা? 20,000 টাকা। চেকে প্রদান হচ্ছে 15,000 টাকা। 6 তারিখে বলা আছে 80,000 টাকার পণ্য বিক্রয় করছে, করে নগদে 30,000 ও চেকে 25,000 টাকা পাওয়া গেল। 9 তারিখে বলেছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। 18 তারিখে বলেছে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলেন কত টাকা? 8,000 টাকা। এগুলো ছিল আমাদের, ওটাকে কি বলে, লেনদেনগুলো ছিল। ক নম্বর প্রশ্নটাই আমরা দেখব। ক নম্বর প্রশ্নে বলেছে জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে। দেখো, প্রারম্ভিক বলতে আমরা মূলত হিসাবকালের শুরুর দিন অথবা হিসাবকালের প্রথম দিনকে বোঝাই। আর মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ে যা কিছু দিছে তার পরিমাণকে বোঝায়। সোজা কথা হচ্ছে প্রারম্ভিক মূলধন মানে বছরের শুরুতে মালিক ব্যবসায়ে যা কিছু দিছিল তার পরিমাণকে বোঝাচ্ছে। এখন মালিক বছরের শুরুতে ব্যবসায়ে কি কি দিছে? নগদ টাকা দিছে 1,20,000 টাকা আর 70,000 টাকার আসবাবপত্র দিছে, তাই না? এই দুইটা জিনিস মালিক দিছে। তাহলে এই দুইটা জিনিস মালিক দিলে এই দুইটার যোগফলই হচ্ছে আমার মূলধন। মনে রাখবা, মালিক দুনিয়ার সকল কিছু এনে ব্যবসায়ী দিতে পারে। মালিকের যদি ইচ্ছা হয় সে আকাশ থেকে চাঁদ তারা খুলে এনে ব্যবসায়ী দিয়ে দিবে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা ধরে নিব এটা মালিক দিতে পারে। কিন্তু ঋণ অথবা ব্যাংক ঋণ এই জিনিসটা মালিক কখনো দিতে পারে না। তো যদি এখানে ঋণ বা ব্যাংক ঋণ বলতে কোনো কিছু থাকতো, সেটাকে আমরা মূলধন হিসাবে কাউন্ট করতাম না, আমরা এটা ঋণ হিসাবে কাউন্ট করতাম। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ আসবে কত? 1,20,000 যোগ 70,000 করলে কত আসবে? 1,90,000 টাকা। 1,90,000 টাকা। এই 1,90,000 টাকা হচ্ছে আমার জন্য প্রারম্ভিক মূলধন। 1,90,000 টাকা কি আমার জন্য প্রারম্ভিক মূলধন। ওকে, এরপরে কি বলেছে? জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 2 তারিখ, জানুয়ারির 4 তারিখ এবং জানুয়ারির 9 তারিখের লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ও ই। অর্থাৎ আমাকে ওই বিবরণী ছকটা করতে হবে, বড় ছকটা করতে হবে, তাই না? তো আমরা আগে একটু এই 4টা লেনদেনকে একটু ভাঙার চেষ্টা করি। মানে এই লেনদেনগুলো আসলে আমাকে কি বোঝাচ্ছে, এই লেনদেনের ফলে আসলে কোন জিনিসটা বেড়ে যাচ্ছে, কোন জিনিসটা কমে যাচ্ছে, এইটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে ঘটনা কি ঘটছে? এখানে ঘটনা ঘটছে হচ্ছে মালিক সবার প্রথমে নগদ টাকা দিছে এবং ব্যাংকের টাকা দিছে, দিয়ে নগদ টাকা এবং আসবাবপত্র দিয়ে ব্যবসা শুরু করছে। ভালো কথা ভাইয়া, মালিক নগদ টাকা দিলে আমার ব্যবসায়ে নগদ টাকা যে বাড়ে এই বিষয়ে কি তোমাদের কারো কোনো সন্দেহ আছে? মালিক নগদ টাকা দিছে, তার মানে আমার ব্যবসায়ে নগদ বাড়ছে, নগদ বৃদ্ধি, নগদ টাকা বাড়ছে। ভালো কথা ভাই, আমরা সবাই জানি নগদ একটা সম্পদ। নগদ বাড়ছে মানে আমার ব্যবসায়ে সম্পদের পরিমাণও বাড়ছে। তাহলে আমি বলতে পারি এ বৃদ্ধি, আমি বলতে পারি কি এ বৃদ্ধি, তাই না? ওকে, মালিক কি দিছে ভাইয়া? মালিক 70,000 টাকার আসবাবপত্র দিছে। মালিক 70,000 টাকার আসবাবপত্র দিছে, তার মানে আমার ব্যবসায়ে আসবাবপত্রের পরিমাণও বাড়ছে। ভাইয়া আমার ব্যবসায়ে আসবাবপত্রের পরিমাণও বৃদ্ধি পাইছে, তার মানে আমি বলতে পারি আসবাবপত্র একটা সম্পদ, আবারও এ বৃদ্ধি পাইছে, তাই তো? আবারও কি হয়েছে? এ বৃদ্ধি পাইছে। এখন তুমি আমাকে বলো যে এই যে নগদ টাকা, এই যে আসবাবপত্র, এই দুইটা আমারে কে দিছে? নগদ টাকা এবং আসবাবপত্র এই দুইটাই আমাকে মালিক দিছে। নগদ টাকাও আমাকে মালিক দিছে,
আসবাবপত্র আমাকে মালিক দিছে। তাহলে মালিক যদি কিছু দেয় কি মানে সেটাকে কি বলি? মূলধন বলি। তার মানে আমি বলতে পারি আমার ব্যবসায়ে এইখানে মূলধনের পরিমাণও বাড়ছে, মূলধন বৃদ্ধি। আমার ব্যবসায় কি বাড়ছে? মূলধন বৃদ্ধি পাইছে। আমরা গতকালকের ক্লাসগুলি কেন গত পর্বের ক্লাসেও এটা আলোচনা করেছিলাম যে যদি কোনো কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বাড়বে। আবার খেয়াল করো, যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। তার মানে আমি এখানে বলতে পারি আমার ও এর পরিমাণও বৃদ্ধি পাবে, ও ই বৃদ্ধি। তার মানে এই যে আমার লেনদেনটা 1 তারিখের লেনদেনটা, এটার প্রভাবগুলো কি কি পড়তেছে? একবার আমার নগদ নামের সম্পত্তি বাড়তেছে, একবার আমার আসবাবপত্র নামের সম্পত্তি বাড়তেছে এবং আমার মালিকানা সত্ত্ব বাড়তেছে। এখন তোমরা বলতে পারবে এটার কি প্রভাব 3টা হবে? দেখো নিয়ম হচ্ছে কমপক্ষে প্রভাব হবে 2টা, বেশি কয়টা এটা কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, 2টা পক্ষ প্রভাবিত হইতেছে। আর হয়তো তুমি পক্ষ 2টা এখানে বুঝতেছো না, বাট পক্ষ এখানে আসলে 2টাই আছে, বাট গণনা করলে দেখা যাচ্ছে মানে 3টা লেনদেন এখানে হয়ে গেছে বা 3টা সাইড হয়ে গেছে। হোক, তোমার এত কিছু চিন্তা করার দরকার নাই, তুমি শুধু এটা মাথায় রাখবা যে কমপক্ষে 2টা হয়েছে কিনা, তাইলেই হইল। ওকে, তাহলে 1 নাম্বারটা গেল। 2 নম্বরে কি বলছে? প্রাইম ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটা হিসাব খোলা হয়েছে। প্রতিষ্ঠানের নামে কি করা হয়েছে? হিসাব খোলা হয়েছে ব্যাংকে টাকা জমা দিয়ে, তাই না? তাহলে এই লেনদেনটার প্রভাব কি হবে ভাইয়া? ভাই আমি ব্যাংকে টাকা জমা দিছি, তাই না? তার মানে আমার ব্যাংকের টাকা বাড়ছে, তাহলে ব্যাংক বৃদ্ধি পাবে। ব্যাংক বৃদ্ধি পাইলে ব্যাংক একটা সম্পদ, তাহলে আমি বলতে পারি এ বৃদ্ধি পাবে, তাই না? আচ্ছা, এখন আমি টাকাটা দিছি কোন জায়গা থেকে? নগদ টাকা থেকে। টাকাটা দিছি কোন জায়গা থেকে? নগদ টাকা থেকে, তাই না? আচ্ছা, তাহলে আমি যেহেতু নগদ টাকা দিয়ে দিছি, আমার নগদ টাকা কমে গেছে। ভাইয়া আমি যেহেতু নগদ টাকা দিয়ে দিছি তার মানে আমার এখানে নগদ টাকা কমে গেছে, নগদ হ্রাস। নগদে একটা সম্পদ, তার মানে আমার এ হ্রাস পাইছে। নগদে একটা সম্পদ, তার মানে আমার সম্পত্তি কমে গেছে, আমার এ হ্রাস পাইছে। আমার সম্পত্তি কমে গেছে, বলতে পারি এ হ্রাস পাইছে। কথাটা কি বুঝছি না কি বুঝি না আমাকে একটু বলো। তাহলে 2 নাম্বারটা আমরা বুঝলাম। আমরা নর্মালি জাস্ট নগদ নামের সম্পত্তি কমায় দিব, ব্যাংক নামের সম্পত্তিটা বাড়ায় দিব, তাইলে আমাদের ঘটনাটা হয়ে যায়। এরপর হচ্ছে 4 তারিখ। 4 তারিখে বলছে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়। বাকিটুকু পড়ার দরকার নেই আপাতত। আমি বেলাল এন্টারপ্রাইজের কাছ থেকে পণ্য ক্রয় করছি। কেমনে ক্রয় করছি দেখার দরকার নেই। আমি কি করছি ভাই? ক্রয় করছি। ক্রয় এটা একটা ব্যয়। আমি পণ্য ক্রয় করার ফলে আমার প্রতিষ্ঠানে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি ব্যয় বৃদ্ধি। ভালো কথা, আমার প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণ বাড়ছে। এখন আমরা সবাই কি জানি যে যদি কোনো কারণে আমার প্রতিষ্ঠানের ব্যয় এবং উৎপাদনের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। তাহলে আমার ব্যয় বাড়ছে, আমি তাহলে এখানে বলতে পারি মালিকানা সত্ত্ব হ্রাস বা ও ই হ্রাস। ভালো কথা, ও ই হ্রাস পাইল। এখন আমার দেখা দরকার যে আমি যে পণ্যটা কিনলাম 45,000 টাকার পণ্য, কিভাবে ক্রয় করছে? আমার ক্রয়ের মাধ্যম কয়টা? 3টা, নগদে, ব্যাংকে আর হচ্ছে বাকিতে। আমি এইখানে 45,000 টাকার পণ্য কিনে নগদে দিছি 20,000 টাকা, চেকের মাধ্যমে দিছি 10,000 টাকা, তাহলে 20 আর 15 দুটো যোগ করলে কত? 35,000 টাকা। আমি 45,000 টাকার পণ্য কিনে তাহলে টাকা দিছি কত? টাকা দিছি 35,000 টাকা। তার মানে এখনো তাহলে আমি টাকা দেই নাই কত টাকা? টাকা আমি তাহলে দেই নাই হচ্ছে 10,000 টাকা। তার মানে আমরা যে ক্রয় বিক্রয় 3টা মাধ্যমের কথা বলি, এই লেনদেনের ক্ষেত্রে ওই 3টা মাধ্যমই ব্যবহার করছি। নগদে 20,000 টাকা, চেকের মাধ্যমে 15,000 টাকা এবং বাকিতে হচ্ছে 10,000 টাকা। তাহলে এইখানে যেহেতু আমি পণ্যটা ক্রয় করার ক্ষেত্রে 3টা মাধ্যমই ব্যবহার করে ফেললাম, তাহলে আমার 3টা মাধ্যমই প্রভাবিত হইল। কেমনে একটু খেয়াল করে দেখো। আমি নগদ টাকা দিছি 20,000 টাকা। নগদ টাকা 20,000 টাকা দেওয়ার ফলে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ কমে গেছে। নগদ টাকার পরিমাণ কমে গেছে 20,000 টাকা। যদি ভাইয়ার নগদ টাকা কমে, নগদ টাকা হচ্ছে আমার জন্য একটা সম্পদ, তাহলে আমি বলতে পারি আমার ব্যবসায়ে সম্পদ কমে গেছে, মানে হচ্ছে এ হ্রাস পাইছে। ভালো কথা, এ হ্রাস পাইছে। আমি আবার কি করছি? ব্যাংকে টাকা দিয়ে দিছি, চেকের মধ্যে টাকা দিয়ে দিছি। কত টাকা? 15,000 টাকা।
চেকের টাকা দিলে টাকা কমে যায় ব্যাংক থেকে, তার মানে আমার ব্যাংকের পরিমাণও হ্রাস পাবে, তাই না? আচ্ছা, ভালো কথা, ব্যাংক হ্রাস পাইলো। ভাইয়া আমরা কি জানি, ব্যাংকের টাকাও আমার জন্য একটা সম্পদ, তার মানে আমার ব্যবসায়ে সম্পত্তির পরিমাণ কমে গেছে। আমি তাহলে এখানে আবারও বলতে পারি এ হ্রাস। আমি আবারও বলতে পারি কি এ হ্রাস। বোঝা গেছে কথাটা? ওকে, এরপর আমি কি বলছি, এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই জায়গায় যে বাকিতে কিনছে এটা তো আপনারে বলে নাই, আসলে আমারে বলে নাই, কিন্তু আমি কেউ মানে আমরা তো কেউ বোকা না, তাই না? আমরা তো একটা সহজ সরল হিসাবটা তো আমরা বুঝবো, তাই না? যে আমি ৪৫,০০০ টাকা দিয়ে পণ্য কিনছি, ২০,০০০ টাকা নগদ দিছি, ১৫,০০০ টাকা চেকে দিছি, তাহলে বাকি ১০,০০০ টাকা কি আল্লাহর হস্তে মাফ করে দিব? বাকি ১০,০০০ টাকা কি আল্লাহর রাস্তায় মাফ করে দিবে? দিবে না তো। ভবিষ্যতে টাকাটা আমার ফেরত দিয়ে দিতে হবে। তাহলে এই যে আমার কাছে কেউ ভবিষ্যতে টাকা পাবে, তার নাম হচ্ছে প্রদেয় হিসাব। আমার কাছে ভবিষ্যতে কেউ কোনো টাকা পাবে, তার নাম হচ্ছে প্রদেয় হিসাব। তার নাম কি ভাইয়া? তার নাম হচ্ছে প্রদেয় হিসাব। তাইলে আমার এখানে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব তো হ্যাঁ, প্রদেয় হিসাবের পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পাইছে, দায় বাড়ছে, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি দায় বৃদ্ধি। তাহলে দেখো এই লেনদেনটা তাহলে প্রভাবটা মূলত কি কি পড়ছে? আমি পণ্য ক্রয় করছি, ক্রয় একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বাড়ছে, ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে। পণ্য ক্রয় করে আমি নগদ টাকা দিছি, নগদ টাকা কমছে, নগদ টাকা কমলে সম্পত্তি কমে। ব্যাংকের টাকা দিছি, আমার ব্যাংকের টাকা হ্রাস পাইছে, ব্যাংকের টাকা হ্রাস পাইলে আমার সম্পদ কমে। বাকিতে কিছু টাকা রয়ে গেছে, বাকিতে হইলে আমার পাওনাদার বা প্রদেয় হিসাবের পরিমাণ বাড়ে, প্রদেয় হিসাব বাড়লে আমার দায়ের পরিমাণ বেড়ে যাবে। আমি প্রভাবটা কি বুঝাইতে পারছি কিনা, ঘটনাটা কি বুঝাইতে পারছি কিনা ভাইয়া? এরপরে আমরা আসি ৯ তারিখে। ৯ তারিখের কাহিনীটাও প্রায় ৪ তারিখের মতোই। ৪ তারিখে ক্রয় ছিল, ৯ তারিখে হচ্ছে বিক্রয়। ৯ তারিখে হচ্ছে বিক্রয়। কাহিনী কি? ও না না, ৯ তারিখে বিক্রয় না, সরি সরি সরি, ৯ তারিখে হচ্ছে টাকাটা শোধ করছে। দেখো বেলাল এন্টারপ্রাইজের, বেলাল এন্টারপ্রাইজ কই? এই যে ৪ তারিখে ছিল যে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা ১০,০০০ টাকা। দেখছো আমরা কিন্তু এই লেনদেন পড়ি নাই, আমরা আগেই হিসাব করে রেখে দিছি যে ভাই বেলাল এন্টারপ্রাইজের ১০,০০০ টাকা আমার বাকি আছে, বেলাল এন্টারপ্রাইজের ১০,০০০ টাকা আমার কি আছে? বাকি আছে। আমাকে ৯ তারিখের লেনদেনে এসে বলতেছে যে বাবা তোমার যে বেলাল এন্টারপ্রাইজ তোমার কাছে যে ১০,০০০ টাকা পাইতো ওইটা আমি দিয়ে দিছি, ওই ১০,০০০ টাকা আমি দিয়ে দিলাম, তাই না? তাহলে আমি যদি বেলাল এন্টারপ্রাইজের পাওনার ১০,০০০ টাকা তারে আমি দিয়ে দেই, আমি যদি বেলাল এন্টারপ্রাইজের পাওনার ১০,০০০ টাকা আমি যদি তারে দিয়ে দেই, তাহলে প্রথমত যেটা ঘটবে আমার ব্যবসায় নগদ টাকা কমে যাবে, তাই না? তাহলে আমি প্রথমে লিখবো হচ্ছে নগদ হ্রাস। নগদ হ্রাস, নগদ হ্রাস মানে কি আমার সম্পদ কমবে, এ হ্রাস। নগদ হ্রাস মানে কি আমার সম্পদ কমে যাবে, এ হ্রাস পাবে, তাই না? অ্যাসেট রিডিউস হবে। ওকে, পাশাপাশি আমি যে প্রদেয় হিসাবের টাকা দিয়ে দিছি, তাহলে প্রদেয় হিসাব নামে যেই দায় ছিল ওই দায়টা কি এখন আছে? মানে বেলাল এন্টারপ্রাইজ ও আমার কাছে ১০,০০০ টাকা পাইতো, আমি ওই টাকা দিয়ে নিছি, নাও তোমার টাকা তুমি নিয়ে যাও। ও কি আমার কাছে এখন কোনো টাকা পায়? এই বেলাল এন্টারপ্রাইজ ও কি আমার কাছে কোনো টাকা পায়? ও কিন্তু আমার কাছে কোনো টাকা পায় না। তাহলে আমি এইখানে কি করবো ভাইয়া? এইখানে আমি প্রদেয় হিসাবটা কমায় দিব, তাহলে প্রদেয় হিসাবটা হ্রাস পাবে। প্রদেয় হিসাব একটা দায়, তার মানে আমার ব্যবসায় দায়ের পরিমাণটা হ্রাস পাবে, আমার ব্যবসায় দায়ের পরিমাণটা হ্রাস পাবে। কথাটাকে বুঝাইতে পারলাম কি পারি নাই? তাহলে এই লেনদেন ৯ তারিখের লেনদেনের প্রভাবটা কি? আমার একবার নগদ নামে সম্পদ হ্রাস পাবে, একবার প্রদেয় হিসাব নামে দায়ের পরিমাণ হ্রাস পাবে। তাহলে ভাইয়া ৪টা লেনদেনের কার্যক্রম আমি ব্যাখ্যা করে দিছি, তোমাকে ব্যাখ্যা করে দিছি। এখন আসো একটু আমি তোমাকে দেখাই দিই যে ব্যাপারটা ঠিক আছে কিনা। প্রারম্ভিক মূলধন এটা আমরা বুঝছি আগে, এটা আর আলাদা করে কিছু বোঝার দরকার নাই। এই যে দেখো, মালিক নগদ টাকা বাড়বে ১,২০,০০০, আসবাবপত্র বাড়বে ৭০,০০০, প্রারম্ভিক মূলধন বাড়বে হচ্ছে, মূলধন তো না সরি, মালিকানা সত্ত্ব বাড়বে হচ্ছে ১,৯০,০০০। বাড়াইছি ভাইয়া। ওকে, ২ নম্বর লেনদেনে
এই 2 নম্বর লেনদেনের কাহিনী কি ছিল? 2 নম্বর লেনদেনে 50,000 টাকা দিয়ে ব্যাংকে একটা হিসাব খুলছিলাম। তাহলে আমার কারণগুলো কি বলছিলাম, প্রভাব কি বলছিলাম? নগদ টাকা কমে যাবে 50,000, ব্যাংকের টাকা বেড়ে যাবে 50,000। আমি নগদ টাকা 50,000 কমাই দিছি, ব্যাংকের টাকা 50,000 বাড়াই দিছি। যোগ বিয়োগটা তোমাকে বোঝা লাগবে। হ্যাঁ, হিসাব বিজ্ঞানে আমরা যখনই কোনো একটা লেনদেনের পাশে ব্র্যাকেট চিহ্ন দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, ধরে নিব ওইটা মাইনাস করতে হবে। আমার আগে ছিল 1,20,000, 1,20,000 থেকে 50,000 বাদ দিলে থাকবে হচ্ছে 70,000। 70,000 ছিল, 70,000ই হবে। 50,000 পাইছি, 50,000ই হবে। 1,90,000 ছিল, 1,90,000ই হবে। সবসময় দেখবা প্রতিটা লেনদেনের পরে হিসাবের দুইটা পাশ, এই যে সমান সমানের দুইটা পাশ সমান আছে নাকি দেখো। 70 70 140, 140 আর 50 1,90,000, 1,90,000 সমান সমানের দুই পাশ আমার সমান আছে। সব সময় এটা মাথায় রাখবা যে সমান সমানের দুই পাশ কি সমান হয় কিনা। ওকে, এরপরে চলে যাব 4 তারিখে। 4 তারিখে কি করছিলাম ভাইয়া? এই 4 তারিখে কি করছি? পণ্য কিনছিলাম 45,000 টাকার। পণ্য কিনলে মালিকানা সত্ত্ব কমে। এই যে দেখো 45,000 টাকার মালিকানা সত্ত্ব কমাই দিছি। নগদে দিছিলাম 20,000, নগদ টাকা কমাই দিলাম 20,000। ব্যাংকে দিছিলাম 15,000, ব্যাংকের টাকা কমাই দিলাম 15,000। বাকি 10,000 টাকা আমার বাকি ছিল, ধারে ছিল, প্রদেয় হিসাব ছিল। এই যে প্রদেয় হিসাবে লিখে দিছি 10,000 টাকা। প্রদেয় হিসাবে লিখে দিছি কত? 10,000 টাকা। ঘটনা কি বুঝাইতে পারছি ভাইয়া? এরপরে আমরা আসি 9 নম্বর লেনদেনে। 9 নম্বর লেনদেনে বলছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট 10,000 টাকা পরিশোধ করে দিছি আমি। তাহলে 10,000 টাকা পরিশোধ করে দিয়ে কি আমার নগদ টাকা কমছে? আমার প্রদেয় হিসাবের পরিমাণ কমে গেছে। দুইটা পাশ যোগ করে এই যে সমান সমান চিহ্নটা, সমান সমানের দুইটা পাশ অবশ্যই সমান হইতে হবে। যদি সমান সমানের দুই পাশ সমান না হয় তাহলে তোমার অঙ্ক ভুল হইছে, তাহলে তোমার অঙ্ক ভুল হইছে। কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে আমরা খ নম্বরটাও আশা করি বুঝতে পারছি। গ নম্বর প্রশ্নে আমরা একটু যাব। গ নম্বর প্রশ্নে বলেছে জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্ব নির্ণয় করো। কি বের করতে বলছে ভাইয়া? মালিকানা সত্ত্ব। ভাইয়া আবারও দেখো, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে হচ্ছে মালিকের অধিকার। আমার ব্যবসায়ে, আমার প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের যতটুকু অধিকার আছে ওই অধিকারটাকে আমরা বলবো মালিকানা সত্ত্ব। আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপর মালিকের যতটুকু অধিকার, মালিকের যতটুকু দাবি, সেটাকে আমি বলবো হচ্ছে মালিকানা সত্ত্ব। সেটাকে আমরা কি বলবো ভাইয়া? বলবো হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, মালিকানা সত্ত্ব বের করার আমাদের হাতে দুইটা পদ্ধতি আছে বা দুইটা রাস্তা আছে। যেহেতু আমরা একটা সূত্র জানতাম, সূত্রটা কি ছিল? আমাদের সূত্রটা ছিল হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, দায় যোগ মালিকানা সত্ত্ব, তাই না? আমরা এরকম একটা সূত্র জানতাম। আমরা চাইলে বীজগাণিতিক পদ্ধতি ব্যবহার করে এরকম করে কিন্তু লিখতে পারি, তাই না? যে সম্পদ বিয়োগ দায় সমান সমান মালিকানা সত্ত্ব। তার মানে এইখান থেকে আমার মালিকানা সূত্রের একটা সূত্র আমি বাইর করে নিতে পারি। সেটা হচ্ছে সম্পদ থেকে দায়ের পরিমাণ বাদ দিলে মালিকানা সত্ত্ব বের হবে। সম্পদ থেকে দায়ের পরিমাণ বাদ দিলে মালিকানা সত্ত্ব বের হবে। এটা আমি বুঝি বা এটা আমি বের করতে পারি। ভালো কথা, এই পর্যন্ত বুঝলাম। আবার আমি চাইলে আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে আমরা সবাই জেনে আসছি যে ভাই মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা। মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কয়টা? 4টা, তাই না? এই যে ওই যদি মালিকানা সত্ত্ব হয় বা ওনার্স ইকুইটি, তাহলে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। সোজা কথা হচ্ছে আমি যদি মূলধনের সাথে আয় যোগ করি, ব্যয় বিয়োগ করি এবং উত্তোলনের পরিমাণটাও বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমার মালিকানা সত্ত্বের পরিমাণটা বের হয়ে যায়। তাহলে কিন্তু আমার মালিকানা সত্ত্বের পরিমাণটা বের হয়ে যায়। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া অসুবিধা হইলে আমাকে কেউ বলিও। এই দুইটা সূত্রের মধ্যে আমি আমি রেকমেন্ড করি সবসময় কি করতে? এই সূত্রটা ব্যবহার করতে। কারণ এই সূত্রটা ব্যবহার করা সবচেয়ে সহজ কাজ। জাস্ট খালি চিনতে হবে কোনটা মূলধন, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা উত্তোলন, বের করে আমি জাস্ট বিয়োগ করে দিব, যোগ বিয়োগ করে দিব, তাইলেই হবে। তাহলে এখান থেকে যদি করি, দেখো এই যে 1,20,000 টাকা এবং 70,000 টাকা, এইটা কিন্তু আমার ব্যবসার একটা মূলধন, তাই না? ওকে, এটা আমার ব্যবসার একটা মূলধন। প্রাইম ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটা হিসাব খোলা হলো, এটা আসলে সম্পদ, এটার কাজ এখানে নাই।
বেলাল এন্টারপ্রাইজের নিকট ৪৫,০০০ টাকার পণ্য ক্রয়। এই যে ক্রয়, এটা হচ্ছে একটা ব্যয়, পুরো টাকাটাই কিন্তু ব্যয়, পুরো ৪৫,০০০ টাকাই। তুমি এখন বলতে পারো যে ভাই নগদে তো মানে টাকা তো দিছি ৩৫,০০০-এর, বাকি ১০,০০০-এর টাকা তো দেইনি, তাহলে ওইটাও কি ব্যয়? হ্যাঁ, ওইটাও ব্যয়, কারণ আমি পণ্য তো নিয়ে গেছি, তাই না? তাহলে পুরোটাই আমার জন্য ব্যয়, তাইলে পুরোটাই আমার জন্য ব্যয়। ওকে, গেল, এইটা আমার জন্য হচ্ছে ব্যয়। ৮ নম্বরে কি বলছে দেখো, মানে সরি ৬ তারিখে বলছে ৮০,০০০ টাকার পণ্য বিক্রয়। এই যে বিক্রয়, এটা একটা আয়বাচক শব্দ, পুরো টাকাটাই আমার জন্য একটা আয়, পুরো ৮০,০০০ টাকাই কি আমার জন্য একটা আয়। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে যে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা পরিশোধ, সে তার পাওনা টাকা পরিশোধ করছে, তার দায় রিডিউস করছে। এটা মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই চারটার কোনোটাই না, তো এইখানে আমার তেমন কোনো আগ্রহ কিন্তু নাই। এরপর দেখো মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেন, মালিক উত্তোলন করেন, তো এইটা একটা উত্তোলন। মালিক ব্যবসায় থেকে কিছু নিয়ে গেলে বা মালিকের জন্য ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো খরচ করে, সেটাকে আমরা উত্তোলন বলি, সেটাকে আমরা কি বলি? উত্তোলন বলি। তো এটা আমার জন্য একটা উত্তোলন, এটা আমার জন্য কি একটা উত্তোলন। এতটুকু কি বোঝা গেছে? এতটুকু যদি বুঝে ফেলি, এখন কাজ হচ্ছে যোগ বিয়োগের কাজ। আমার কাজ কি ভাই? মূলধনের সাথে আয় যোগ করব, ব্যয় আর উত্তোলন বিয়োগ করব। তাহলে এটা মূলধন, এটাকে আমার যোগ করা লাগবে, এই এন্ট্রিটা আমার জন্য ব্যয়, এটাকে আমার বিয়োগ করা লাগবে, এটা আমার জন্য আয়, এটাকে আমার যোগ করা লাগবে, উত্তোলন একটা ব্যয়, এটাকে আমার বিয়োগ করা লাগবে। তাইলে আমি যদি এই ১,৯০,০০০ সাথে আমি যোগ করব কত? ১৫,০০০ টাকা, সরি ১৫,০০০ টাকা আমি বিয়োগ করব, যোগ করব কত? সরি, এক মিনিট দাঁড়াও। ১,৯০,০০০ টাকার সাথে আমি বিয়োগ করব কত? ৪৫,০০০ টাকা, তাই না? বিয়োগ করব ৪৫,০০০ টাকা, যোগ করব ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা আমি কি করব? ৮০,০০০ টাকা আমি যোগ করে দিব, ৮০,০০০ টাকা যোগ করে দিব এবং বিয়োগ করে দিব কত? ৮,০০০ টাকা। তুমি এটা যোগ বিয়োগ করলে যা আসবে ওইটাই হচ্ছে তোমার রেজাল্ট। তো ১,৯০,০০০ থেকে ৪৫ বাদ দিলে ১,৪৫,০০০, ১,৪৫,০০০ সাথে যোগ করে দিব হচ্ছে ১,৪৫,০০০ যোগ ৮০,০০০ বিয়োগ ৮,০০০, তাহলে ২,১৭,০০০ টাকা। কত টাকা? ২,১৭,০০০ টাকা। ওকে, তাহলে দেখো এই যে আমরা একই কাজ করছি। দেখো ভাই, মূলধন যোগ করছি ১,৯০,০০০, পণ্য ক্রয়, এটা একটা ব্যয়, তাই না? ব্যয়টা বিয়োগ করে দিছি। পণ্য বিক্রয়, বিক্রয়টা আমার জন্য একটা আয়, যেটা আমার জন্য আয় ওইটাতে আমি যোগ করে দিছি। এরপরটা হচ্ছে কি আমার জন্য উত্তোলন, উত্তোলনটাও আমি বিয়োগ করে দিছি। তো যোগ বিয়োগ করে যেটা আমার উত্তরে আসছে সেটাই হচ্ছে আমার জন্য উত্তর। উত্তর কত? ২,১৭,০০০ টাকা। তাহলে দেখো ভাইয়া, আমরা এই যে সৃজনশীলটা ৫ নম্বর সৃজনশীলটা সমাধান করলাম, আমি চেষ্টা করেছি তুমি একজন নবম শ্রেণীর ছাত্র বা ছাত্রী হিসাবে তোমাকে আসলে যতটুকু এক্সাম্পল দিয়ে বোঝানো উচিত তার সর্বোচ্চটুকু আমি চেষ্টা করেছি। আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। এভাবে আমরা পুরো বইটা সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।